ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত। আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। অনেকদিন পর আসছি, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। এবং একটা খুব ভালো নিউজ আছে তোমাদের জন্য, যে এত লেট কেন হলো ঘটনা আসতে। নিউজটা ঘটনার শেষে আছে, তাই ঘটনাটা সম্পূর্ণ শুনো। আর আজকের ঘটনাটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ কারণ হচ্ছে, যারা যারা কে আপনি পার্ট ওয়ানটা শুনেছো, তাদের জন্য চলে এসেছে কে আপনি পার্ট টু। ঘটনাটা কিন্তু ওখানেই শেষ হয় না। ঘটনাটা এখনো অনেকটা বাকি আছে, যেটা আজকে আমরা এই এপিসোডে শুনবো। তাই জন্য এপিসোডটা সম্পূর্ণ শুনতে ভুলো না। আর এখনো অবধি যদি ভাবনাটিকে সাবস্ক্রাইব করে পাশে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। আমাদের পরিবার ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর আমরা আমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছি, দুর্গাপূজায় আমরা একটা ইভেন্ট করতে চলেছি তার উপরে। তাই ওটাও লাইক করতে ভুলো না। চলো আজ এই ঘটনাটাকে শুরু করা যাক। কানে হেডফোন লাগিয়ে নাও, ভয় পাওয়ার জন্যে প্রস্তুত হয়ে যাও। ঘটনা আবার পাঠিয়ে দিয়েছেন সুনীল গাঙ্গুলি। তিনি যেরকম ভাবে লিখেছেন আমি সেরকম ভাবেই পড়ে শোনাচ্ছি। কি খবর শুভঙ্কর, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার বন্ধু রাজীব, যার সঙ্গে প্রথম ঘটনাটা ঘটেছিল, তুমি পড়ে শুনিয়েছো, শুনলাম, খুব ভালো লাগলো। বাট রাজীবের থেকে আমি আবারও জানতে পেরেছি যে এই ঘটনাটার কিন্তু একটা শেষও হয়েছে। ঘটনাটা ইনকমপ্লিট ছিল, কিন্তু রাজীবের থেকে আমি পুরো ঘটনাটা জেনেছি। রাজীব যেহেতু কলকাতায় থাকে, তাই ঘটনাটা পুরোটা পাঠাতে ওর একটু সময় লেগে গেল। ও পুরো ঘটনাটা আমাকে পাঠিয়েছে, আর তোমাকে সেটা আমি লিখে পাঠাচ্ছি। যদি পড়ে ভালো লাগে তোমার পরিবারের শুনিও। ভাবনাতীতের ঘটনাগুলো শুনছি আমি প্রত্যেকটাই, এবং বেশি করে আরো শেয়ার করছি, যাতে তোমার ভাবনাতীত পরিবার আরো বড় হয়ে ওঠে, এবং আমি যাতে আরো তোমাকে ঘটনা পাঠাতে পারি সেই চেষ্টাও করছি। অনেক অনেক ধন্যবাদ সুনীল দা। চলো ঘটনাটা আজকে শুরু করি। প্রথম পার্টে আপনারা শুনেছেন রাজীব একটি বেকারি শপে চাকরি পেয়েছিল। সেখানে ওর সঙ্গে এক বিভীষিকাময় ঘটনা ঘটে, যেখান থেকে ও কোনো রকম বেঁচে বেরিয়ে আসে। হসপিটালে যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি ঘটেছিল, সে কোনো উত্তর দেয় না। এবার আগে সেই দিনের দুর্ঘটনা দুঃস্বপ্নের মতো প্রত্যেক রাতে আমাকে জ্বালায়। চোখ বন্ধ করে যখনই ঘুমানোর চেষ্টা করি, সেই একই বিভীষিকাময় মুখ আমার দিকে তাকিয়ে রয়েছে। বিস্ফারিত তার চোখ, চোখের কোটর দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে। দুই হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে সে অনবরত একই কথা বলে চলেছে। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, মুক্তি দাও আমাকে। আহ, না, না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আবার দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, সেই একই দুঃস্বপ্ন রোজ রাতে আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আর যে সহ্য করা যায় না। চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলল, কি রে বাবু, কি হয়েছে? আবার স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, কই, না না না, কিছু হয়নি, কিছু হয়নি। শরীরটা একটু ভালো নেই আর কি। চা দাও, একটু বেরোবো, দরকার আছে, কাজের খোঁজে বেরোবো। ঠিক আছে, উঠে হাত মুখ ধুয়ে নে, চা দিচ্ছি। মাকে আর কি করে বলবো কি চলছে আমার জীবনে। আর যে পেরে উঠছি না আমি। খবরে কাগজে চোখ বোলাচ্ছিলাম চা খেতে খেতে, হঠাৎ আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। ফোনটা খুলে চেক করতে জানতে পারলাম যে স্টোরে আমি চাকরি করছিলাম সেই স্টোরটা বন্ধ হতে চলেছে। একটু অবাক হলাম, যদিও অবাক হওয়ার কিছু নেই। তাই মনে মনে ঠিক করলাম একবার গিয়ে মালিকটার সঙ্গে দেখা করে আসি স্টোরের। যেমন ভাবা তেমন কাজ, চা খেয়েই বেরিয়ে পড়লাম। যখন অফিসের সামনে গিয়ে পৌঁছালাম, দেখলাম ভেতরে স্যার বসে আছেন। দরজা খুলে বলে উঠলাম, আসবো নাকি স্যার? আরে রাজীব, তুমি কেমন আছো? এসো, ভেতরে এসো, বসো বসো। শরীর কেমন আছে তোমার? শরীর মোটামুটি ভালো আছে স্যার। আপনি কেমন আছেন বলুন? আর কেমন থাকবো বলো? তা হঠাৎ তুমি এখানে যে? শুনলাম আপনার নাকি দোকানটা বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি গো। কেউ টেকেনি। তবে জানো রাজীব, তুমি কেন চাকরিটা ছেড়েছিলে হয়তো সেটা আমি জানতে পেরে গেছি।
আর সেই রাতে কি ঘটেছিল সেটাও হয়তো জানতে পেরে গেছি। বলবে নাকি একবার মিলিয়ে নেবে? না না স্যার, আমি জানি আপনি জানতে পেরে গেছেন, বাকিরাও নিশ্চয়ই ছেড়ে দিয়েছে। ঠিকই বলেছ, কেউ টিকল না। তাই দোকানটা বন্ধ করা ছাড়া আপাতত আমার কাছে কোনো উপায় নেই। আচ্ছা স্যার, এই ফ্ল্যাটটা হওয়ার আগে এটা এখানে কি ছিল, মানে কার বাড়ি ছিল এখানে, কি হয়েছিল আপনি কিছু জানেন? হ্যাঁ জানি, আসলে দেখো লোকের মুখে শোনা কথা করে জানি আর কি। এই ফ্ল্যাটটা যে প্রমোটার বানিয়েছিল সে তো মারা গেছে, বেশ 1 বছর হতে চললো। জলে ডুবে তার প্রাণ গেছে। কি বলেন, জলে ডুবে? জলে ডুবে। তুমি কি বিস্তারিত জানতে চাও? তাহলে তোমাকে বলবো। বলুন না স্যার, শুনি। বেশ শোনো তবে। এই বাড়িটা হওয়ার আগে, এই ফ্ল্যাটটা হওয়ার আগে এখানে একটা দোতলা বাড়ি ছিল। বেশ পুরনো বাড়ি ছিল। ওখানে থাকতো মোট 3 জন। এক বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা এবং তাদের এক মেয়ে। মেয়ে বিয়ে থাওয়া করেনি, দেখতে শুনতে ভালো, কিন্তু বিয়ে থাওয়া করেনি বাবা মায়ের চিন্তায়। কাজবাজ করতো, সংসার চালাতো, অনেক শিক্ষিত ছিল। এই বাড়িটার উপর প্রমোটারের নজর পড়েছিল। প্রমোটারকে চিনতে পেরে যাবো। না স্যার, কি বলুন তো। স্যার প্রমোটারের বর্ণনা দিলেন, তখন আমি চিনতে পারলাম, আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ, এরকম একজনের নাম শুনছিলাম নাকি মারা গেছে, কিন্তু সেই যে এই বিল্ডিংটা বানিয়েছে সেটা আমার জানা ছিল না। প্রমোটারের নজর বাড়িটার উপর পড়তেই তারা সে বাড়িটাকে নেওয়ার জন্য জোরজার শুরু করে। কিন্তু এই বৃদ্ধ লোক আর ভদ্রমহিলা অনর, তারা এই বাড়িটা কোনো মতেই প্রমোটারের হাতে দেবে না। তাদের পৈতৃক বাড়ি ওটা। শুনেছিলাম এ নিয়ে নাকি বহু জল ঘোলা হয়েছিল। তারপর হঠাৎ এক দুর্ঘটনায় বৃদ্ধ আর বৃদ্ধার মৃত্যু হয়। হাসপাতাল থেকে ফেরার পথে নাকি একটি কার অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। এই শখে মেয়েটাও পাগলের মতো হয়ে গেছিল। পাগলের মতো বলা ভুল হবে, পুরো পাগলই হয়ে গেছিল। তারপর একদিন মেয়েটাও নিখোঁজ হয়ে যায়। তারপর জানি না কিভাবে এই জমি প্রমোটারের দখলে চলে আসে এবং সেখানে এই প্লটটা বানিয়ে দেয়। আর প্লট বানানোর মাস মাস 5-এর মধ্যে প্রমোটারটাও মৃত্যু হয়। এতক্ষণ ধরে সব ঘটনা চুপ করে শুনছিলাম, যেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। বললাম যে স্যার, আমি ব্যাপারটা অনেকটা বুঝতে পেরেছি, আপনার কাছে একটা অনুরোধ আছে স্যার, রাখবেন? বলো কি অনুরোধ? রাখার মতো বলে নিশ্চয়ই রাখবো। স্যার, গতকাল অমাবস্যা, আমি চাই ওই স্টোরে গতকাল আমি থাকবো। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? না 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 না, একদম না। এই রিস্ক আমি কোনোভাবেই নেব না। দেখো রাজীব, আগের বার কি হয়েছিল সেটা আমি ভুলে যাইনি। হ্যাঁ, তোমাকে আমার অচৈতন্য অবস্থায় বাইরে পেয়েছিলাম। আর তারপর যা খবর আমি শুনেছি, তারপরে তো কোনো প্রশ্নই ওঠে না তোমাকে ওখানে থাকতে দেওয়া। তোমার যদি যেটা হয়ে যায় তখন কি হবে? স্যার, আমার মতে যদি কিছু হওয়ার হতো আগেও হতে পারতো, আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। তবে এই দুঃস্বপ্নের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারছি না, আমাকে একবার যেতেই হবে, যেভাবেই হোক। দয়া করে আমাকে আটকাবেন না, একটা সুযোগ দিন আমাকে। ঠিক আছে, তবে কি বলি বলো তো, আমার মন যে চাইছে না। আচ্ছা, তবে কথা দাও, যদি যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে একটা ফোন করবে, আর আমি আশেপাশেই থাকবো। ফোন করলেই আমি চলে আসবো, কোনো বাড়াবাড়ি করবে না কিন্তু। ঠিক আছে স্যার, কথা দিচ্ছি, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। ঠিক আছে, তুমি থাকতে পারো। সেদিনের মতো কথা ফাইনাল হলো, থাকা কনফার্ম হলো। পরশুদিন অমাবস্যা। পরশুদিন রাতে সময় মতন স্টোরে পৌঁছে গেছি। একা একা বসে আছি, বাইরে অমাবস্যা। মনের মধ্যে সারাক্ষণই চলছে, এই বুঝি বুঝতে পারবো কেউ একজন ঢুকবে, দরজা খোলার আওয়াজ হবে, কিন্তু কেউ প্রবেশ করবে না। বসে বসে এই একা মনে ভাবছিলাম, ভাবতে ভাবতে চোখটা লেগে আসছিল, হালকা ঢুলে পড়েছি। হঠাৎ অনুভব করলাম দরজা খুলেছে। চমকে চোখ খুললাম, খুলে দরজার দিকে তাকিয়ে অবাক হলাম। ঠিক তাই, দরজাটা আগে পরে নড়ছে, কিন্তু না জোরে হাওয়া, না কিছু। আর দোকানে কেউ প্রবেশ করেনি। কিছুক্ষণের মধ্যেই আলোগুলো
জ্বলছে নিভছে এরকম ভাবে হতে হতে হঠাৎ নিভে গেল। বুঝতে বাকি রইল না মুহূর্ত এগিয়ে এসছে, যখন আমার সেই দুঃস্বপ্নটা সত্যিই রূপ ধারণ করতে চলেছে। ফোনের টর্চটা জ্বালালাম, টর্চটা জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুললাম, বাইরে তাকালাম। না, ঠিকই তাই, কেউ নেই। অনুভব করলাম স্টোরের ভেতরে কেউ একজন বসে আছে। আমি জানি পিছন ঘুরলে আমি কি দেখতে পাবো। টর্চটা ধরে পিছন দিকে ঘুরলাম। ঠিক যা ভেবেছি, আমার সামনে সেই মহিলা মূর্তি, হাঁটুর মাঝখানে মাথাটা রেখে হাত দুটো জড়ো করে একভাবে বসে আছে। আমি সাহস করে এবারেও তার দিকে এগিয়ে গেলাম, তবে এবার আর ভয় পাবো না আমি। এই দুঃস্বপ্নকে আমায় শেষ করতেই হবে আজকে। মনে সাহস নিয়ে আমি জিজ্ঞেস করলাম তাকে, কে আপনি? কি চান আপনি? বলুন, আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, বলুন। ভয়ে আমার পাটা কাঁপছে ঠিকই, কিন্তু মনের সাহসকে ধরে রেখেছে। হঠাৎ সেই মহিলা মূর্তি তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, হাতে রক্ত ভর্তি, বিভীষিকাময় সেই দৃশ্য। সেই মূর্তি আমার দিকে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সেই স্বপ্নে দেখা মুখ, চোখ কোণ দিয়ে রক্ত ঝরে পড়ছে, ফ্যাকাশে সেই মুখ। আমার দিকে তাকিয়ে সে বলে উঠল, আমার মুক্তি চাই, আর কিচ্ছু চাই না আমার, শুধু মুক্তি চাই। কিভাবে আপনাকে আমি মুক্তি দেবো? আপনার এই অবস্থা হলো কি করে? কোথায় হারিয়ে গেছিলেন আপনি, অনন্যা মহিত্র? আমি পুরো ঘটনাটা শুনেছি। কোথায় হারিয়ে গেছিলেন আপনি? আমি হারিয়ে যাইনি, যাইনি আমি হারিয়ে। আমাকে মেরে এখানে পুঁতে দিয়েছে। যেখানে তুই দাঁড়িয়ে আছিস সেখানেই পুঁতে রেখেছে আমাকে। আমি চমকে ওখান দিয়ে দুপা সরে গেলাম। কি বলছে এটা? কি মহিলা মূর্তি? কে কে মেরেছে আপনাকে? কে 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 করেছে এই কাজ? আপনি বলুন আমাকে। তাহলে শোন, এই বাড়ির উপরে সেই জানোয়ারটার নজর পড়েছিল। ও জানতো আমার বাবা মা বেঁচে থাকলে এই বাড়িও কখনো নিতে পারবে না, তাই অনেক ছল করে আমার বাবা মাকেও মারিয়ে দেয়। আমি তখন কিচ্ছু জানতে পারিনি, আমি শুধু জেনেছিলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এর পিছনের গল্প আমি কিচ্ছু জানতাম না। তারপর আমাকেও মেরে ফেলে, মেরে এখানেই পুঁতে দেয়। মৃত্যুর পর মানুষ সব জানতে পারে, কি সত্যি কি মিথ্যে সব তখন পরিষ্কার হয়ে যায়। আমার কাছেও সব পরিষ্কার হয়ে গেল, তবে আমি ছাড়িনি। আমি ছাড়িনি ওই জানোয়ারটাকে। আমি আমার প্রতিশোধ নিয়েছি, নিয়েছি আমার প্রতিশোধ। তখন সেই ছায়ামূর্তি আমায় পুরো ঘটনা খুলে বলে। একদিন সেই প্রমোটারটা নেশার ঘরে এক ঝিলের পাড়ে বসেছিল। তখন হঠাৎ সেই প্রমোটারটা দেখতে পায় জলের মধ্যে দিয়ে কিছু একটা এগিয়ে আসে তার দিকে। প্রথমে নেশার ঘরে সে বুঝতে পারে না সে কি, কে এই বলে জলের পাশে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। হাতে ধরে থাকা বোতলটা ছুঁড়ে মারে জলের দিকে। হঠাৎ সেই বোতলটা ডুবে গিয়ে আবার ভেসে ওঠে, এবং সেই বোতলটা ধরে জল থেকে বেরিয়ে আসে এক মহিলা ছায়া মূর্তি। সেই মহিলা ছায়া মূর্তি, দু চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, হাতে ধরা সেই বোতল, এগিয়ে আসছে ধীরে ধীরে প্রমোটারটার দিকে। সে ভয় ছিটকে পড়ে পিছনে আর বলে ওঠে, এই কি? এই তুই 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 এখানে এলি কি করে? তবে তো আমি মেরে ফেলেছিস, তাই তো? আমাকে, আমার বাবা মাকে তুই মেরে ফেলেছিস জানোয়ার। আজকেই তোর শেষ দিন। না 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 আমাকে আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে।
আমি 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 পরে রাখতে দেবো। ওই বাড়িতে আমি আর হাত দেবো না, বিশ্বাস কর। আমাকে ছেড়ে দে, আমাকে এই বাড়ির মধ্যে ছেড়ে দে। তোর মুক্তি নেই জানোয়ার, আমার হাতেই তোর শেষ। এই বলে সেই ছায়ামূর্তি প্রমোটারটার পা ধরে টানতে টানতে জলের মধ্যে নিয়ে যায়। ছটফট করতে থাকে সে, কিন্তু তার আজ আর মুক্তি নেই। আজকে যে প্রতিশোধের পালা। টানতে টানতে জলের মাঝখানে নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মারে ওই ছায়ামূর্তি। ঘটনা বলা শেষ হলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা শুনছি। মুহূর্তে সেই ছায়ামূর্তি ঘুরে আমার দিকে তাকায়। এবার যেন তার দৃষ্টি বিভৎস নয়, এবার তার দৃষ্টি স্নিগ্ধ ও শান্ত। আমার দিকে তাকিয়ে করুণ ভাবে সে বলে, আমাকে বাঁচা, আমাকে মুক্তি দাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনের রিংয়ে আমার ঘুম ভাঙে। আহ, ভোরের আলো ফুটে গেছে। চোখ ডলে তাকিয়ে দেখি স্টোরের ওনার ফোন করেছে। এতক্ষণ তাহলে শুধু স্বপ্ন দেখছিলাম। শুধুই স্বপ্ন? ফোনটা ধরে আমি বলি, হ্যালো। রাজীব, কি ব্যাপার তোমার? রাত পেরিয়ে ভোর হয়ে গেল, তুমি ঠিক আছো? একটা ফোন পর্যন্ত করলে না তুমি আমাকে। স্যার আমি ঠিক আছি, আপনি কোথায়? আমি পাশের বিল্ডিং এই আছি। তুমি ঠিক আছো তো? আমি আমি আসছি এক্ষুনি। স্যার আপনি আসুন এবং তার সঙ্গে কিছু লোক লাগবে আমার, একটা তদন্ত করতে হবে। তদন্ত? কিসের তদন্ত? আপনি আসুন স্যার, আমি সব বলছি আপনাকে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। তারপরে লোক ডাকিয়ে চোরটার মাটি খোঁড়া হয় এবং ঠিক তাই, আমি স্বপ্ন দেখিনি। মাটি খুঁড়ে পাওয়া যায় তার তলায় একটি মৃতদেহ, একটি কঙ্কাল। কঙ্কালটিকে সেখান থেকে উদ্ধার করা হয়। পুলিশ, কোর্ট কাছারি অনেক কিছু হয় এবং তারপর জানা যায় সেই প্রমোটারের আসল রহস্য। সেই জমিটা পাওয়ার জন্য সেই প্রমোটার সেই পরিবারের সকলকে হত্যা করেছিল। কিন্তু কি অদ্ভুত আমাদের এই দেশ, সব ঘটনা কোথায় চেপে গেছিল? সেই মাটির তলার কঙ্কালের সঙ্গে। আজ সেই কঙ্কালের সঙ্গে সেই ঘটনা আবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। ধরা পড়লো বেশ কিছু চেনা মুখ, যারা বেঁচে গেছিল এই ঘটনাতে। তাদের সকলের শাস্তি হয়। তারপর তো এই স্বপ্ন আমি আর কোনোদিন দেখিনি। সেই স্বপ্ন ওখানেই সমাপ্ত। শুভঙ্কর হয়েছিল যে ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও তোমার পরিবারে। আমার বন্ধু রাজীব জানতে চেয়েছে তার এই ঘটনা নিয়ে তোমার কি বক্তব্য এবং তুমি এই ঘটনার ব্যাপারে তাকে কি বলতে চাও। রাজীব, সত্যি এই ঘটনা নিয়ে বলার মতো, সত্যি বলছি, আমার কাছে কোনো ভাষা নেই। কারণ আমি বারবার বলি, এরকম ঘটনা যার সঙ্গে ঘটে একমাত্র সে বুঝতে পারে তার সঙ্গে কি ঘটলো। এই ঘটনাগুলো সত্যি আমাদেরকে বিভীষিকার মধ্যে ফেলে দেয় এবং ভাবতে বাধ্য করে দেয় আমাদের চোখের আড়ালে এমন অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে হয়তো কখনো আমাদের ভাবা উচিত। আমরা আমাদের রোজকার দৌড়ঝাঁপ জীবনে সেগুলোকে কোথাও একটা এড়িয়ে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না বলে সেগুলো নেই, এটা ভাবা খুব ভুল। তবে তুমি একটা খুব ভালো এবং সাহসী কাজ করেছো রাজীব। এর জন্য আমার তরফ থেকে তোমাকে একটা স্যালুট রইল। খুব ভালো কাজ করেছো তুমি একটা। আমাদের বন্ধুরা যারা শুনছে তারাও আই থিঙ্ক ব্যাপারটাকে বুঝতে পারবে এবং ফিল করতে পারবে। আজ এই ঘটনাটাকে আমি এখানেই শেষ করতে চাইবো এবং তোমরা যারা যারা ঘটনা পাঠাতে চাও, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে। ঘটনা পাঠিয়ে দাও নিমেষেই আমাদেরকে, তোমাদের ঘটনা আমরা পড়ে শোনাই। আর ভাবনা কিন্তু কখনোই বলে না ঘটনাটাকে সত্যি বলে তোমাকে বিশ্বাস করতেই হবে। ভাবনাদিদের কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাহীন এবং অলৌকিক ঘটনাগুলোকে এই পরিবারে তুলে ধরা। তাই বিশ্বাস করবে কি করবে না সম্পূর্ণ তোমার ব্যাপার। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের এই ঘটনাটার বিষয়ে কি মত, এবং যদি তোমরা ব্যাখ্যা দিতে চাও কমেন্ট দিয়ে মুক্ত হস্তে তোমরা ব্যাখ্যা দিতে পারো, আমরা সকলের ব্যাখ্যাই এখানে পড়ে থাকি। আগের ঘটনায় ব্যাখ্যা দিয়েছিলেন আয়ান রয়, তার জন্য একটা শাউট আউট রইল, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন উনি। যারা যারা ফার্স্ট পার্টটা শুনোনি তারা ফার্স্ট পার্টটা শুনে নিও এবং ব্যাখ্যাটা পড়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব শীঘ্রই আসতে চলেছে নতুন এক সমাহার, যা নিয়ে অনেকদিন ধরে আমরা কথা বলছি, আমরা শীঘ্রই সেটাকে আনতে চলেছি। আমাদের টিম অনেক বড় হয়েছে আগে থেকে আরো।
খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ভিডিও পডকাস্ট এবং আরো অনেক কিছু। তাই জন্য পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। চলো ঘটনাটা শেষ করছি, শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা হাড় হিম করে দেওয়া ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু পাশে থেকো, ভালোবাসা দিও সকলকে, কাছের মানুষের খেয়াল রেখো এবং মনে করে, একদম মনে করে কিন্তু শুনতে থেকো। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি শুভঙ্কর।